নমস্কার, আমি ডক্টর সত্যশ্রী ঘোষ। আজকে আপনাদের সাথে আলোচনা করব ইউরিক অ্যাসিড নিয়ে। ইউরিক অ্যাসিড কিভাবে আমাদের দেহে সংশ্লেষণ হয়, কিভাবে কি খাবার থেকে বাড়ে, কি হয় ইউরিক অ্যাসিড বাড়লে, কাদের ইউরিক অ্যাসিড বাড়ে, কি করলে বাড়ে, নানান কিছু নিয়ে আলোচনা করব। বা ইউরিক অ্যাসিডের ক্রিস্টাল জমা হওয়ার ফলে যে গাউট হয় সব কিছু নিয়ে আলোচনা করব। তো যাই হোক, শুরু করি। ইউরিক অ্যাসিড কী, ইউরিক অ্যাসিড কীভাবে আমাদের শরীরে সংশ্লেষণ হয়, এই সমস্ত ব্যাপার নিয়ে। জানেন তো, আমাদের শরীর আমরা সবাই জানি অনেক রকমের কোষ দিয়ে তৈরি হয়, বা সেলস, অনেক রকমের সেলস থাকে। তো সেই কোষের মধ্যেই থাকে হচ্ছে নিউক্লিক অ্যাসিড বলে, নিউক্লিক অ্যাসিড থাকে। এবার নিউক্লিক অ্যাসিডটাই কীভাবে মানে ভেঙে 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 আমাদের শরীরে ইউরিক অ্যাসিড তৈরি হয়। মানে নিউক্লিক অ্যাসিডটা প্রথমে নিউক্লিওটাইডসে ভাঙে, তারপরে আবার নিউক্লিওসাইডস আর ফসফরিক অ্যাসিড দুটো ভাগে ভাঙে। এবার এই নিউক্লিওসাইডস থেকে যে নাইট্রোজেন বেসড হয়ে পিউরিন আর এই পিরিমিডিন। আবার এই পিউরিনটা আবার দুটো ভাগে ভাঙে, অ্যাডেনিন আর গুয়ানিন। যাই হোক, এটা অনেক মানে বড় ব্যাপার, আমি সংক্ষেপে আপনাদের সাথে মানে বলছি। এই গুয়ানিন থেকে আবার ওই মানে আমাদের ইউরিক অ্যাসিডটা সংশ্লেষণ হয়। এবার পিউরিনটা মানে পিউরিন নির্ভর খাবারটা অনেক সময় বেশি খেলেও কিন্তু আমাদের ইউরিক অ্যাসিড বাড়ে। তো যাই হোক, মানে এটা আমাদের শরীরে মেটাবলিজমের মধ্যে দিয়ে এক মানে এইভাবে তৈরি হয়। যখন সেই কোষটা যখন আস্তে 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 শেষ হতে থাকে, তখনই এই পিউরিনটা থেকে ভেঙে যে ইউরিক অ্যাসিডটা হয়, এই জন্যে পিউরিন নির্ভর খাদ্যটাও আমাদের কিন্তু মানে ইউরিক অ্যাসিডটা বাড়িয়ে দিতে পারে। তো যাই হোক, ইউরিক অ্যাসিডটা যদি বেড়ে যায়, মানে আমাদের শরীর থেকে ইউরিক অ্যাসিড যদি না বেরোতে পারে, ধরুন আমাদের কিডনি থেকেই ইউরিক অ্যাসিডটা সাধারণত বেরোয়। কিডনি অনেকের ক্ষেত্রে, যাদের কিডনির সমস্যা আছে তাদের ক্ষেত্রেও কিন্তু ইউরিক অ্যাসিডটা শরীরে আস্তে আস্তে জমতে থাকে। এবার যদি ধরুন ইউরিক অ্যাসিড বাড়তে থাকে আস্তে আস্তে, সেটাকে আমরা বলি কি হাইপার ইউরিসিমিয়া, মানে আমরা মেডিকেলের ভাষায় বলি হাইপার ইউরিসিমিয়া। তো তারও নানান রকমের সিমটমস দেখা দিতে পারে। তো যাই হোক, আমরা এটা এখন ইউরিক অ্যাসিড টেস্ট করতে করতে প্রত্যেকেই জেনে গেছি যে আমাদের ইউরিক অ্যাসিডের মানে কতটা আমাদের রেফারেন্স লেভেল, মানে 7 মিলিগ্রাম পর্যন্ত আমরা ইউরিক অ্যাসিড, তারপরে বাড়তে শুরু করলেই আমরা বলি যে আমাদের শরীরে ইউরিক অ্যাসিড দেখা দিতে পারে। এবার যদি বলি কোন বয়সে গিয়ে ইউরিক অ্যাসিড বাড়বে, কোন বয়সে গিয়ে ইউরিক অ্যাসিড বাড়বে এখন বলা যায় না। এখন আমাদের যে ধরনের লাইফস্টাইল হয়েছে, মানে যে কোনো বয়সে ইউরিক অ্যাসিডের সমস্যায় আক্রান্ত মানুষ হতে পারে। মানে ধরুন জয়েন্ট পেইন বা মানে কিডনিতে জমা হচ্ছে, এরকম কিন্তু। এবার যদি আরে পরের প্রশ্ন আসে যে কাদের ইউরিক অ্যাসিড বাড়বে, প্রথমেই বললাম যে যাদের কিডনির সমস্যা আছে তাদের ক্ষেত্রে একটা ইউরিক অ্যাসিড, মানে যেহেতু কিডনি থেকে ইউরিক অ্যাসিড বেরোচ্ছে না, সেই জন্য কিন্তু ইউরিক অ্যাসিড বাড়তে পারে। তবে দ্বিতীয়টা হলো, মানে সেটা তো খুব কম মানুষদের হয় যাদের কিডনির সমস্যা, সিকেডি আছে। দ্বিতীয় কারণটাই বেশি, যাদের খাদ্যাভ্যাস হলো আমাদের মানে খুব একটা বড় কারণ হচ্ছে ইউরিক অ্যাসিড বাড়ানোর জন্য। এখন কিন্তু খুব মানে ইউরিক অ্যাসিডের ক্রিস্টাল, যেটা পরে আস্তে আস্তে আলোচনায় আসছি, গাউট যেটা আমরা বলি, সেটা কিন্তু শুধু যে বয়সকালেই দেখা দিচ্ছে তা নয়। আমরা কিন্তু প্রত্যেক দিন চেম্বারে দেখতেই পাচ্ছি খুব অল্প বয়সীদের মধ্যেও কিন্তু গাউটের সম্ভাবনা দেখা দিচ্ছে, তাদের মধ্যেও কিন্তু গাউট দেখছে। কেন বলুন তো, মানে অল্প বয়সীদের মধ্যে গাউট হওয়া বা ইউরিক অ্যাসিড ক্রিস্টাল জমা হওয়ার কারণটা কি বলুন তো, এই যে মানে আমাদের মধ্যে এখন খুব মানে মিষ্টি জাতীয় খাবার, মানে মিষ্টি জাতীয় খাবার ইন দ্য সেন্স মিষ্টি সন্দেশ, এটা নয়। যেমন আমরা এই যে কেক খাই বা বাইরের প্যাটিস, পেস্ট্রি বা ওই যে ক্রিম দেওয়া জিনিস, এগুলোর প্রত্যেকটার মধ্যে কিন্তু ফ্রুক্টোজ থাকে। এই ফ্রুক্টোজ জিনিসটা কিন্তু আমাদের ইউরিক অ্যাসিড মেটাবলিজমটাকে বাড়িয়ে দেয়। তো এই জন্যও কিন্তু একটা অল্প বয়সী মানুষদের ক্ষেত্রেও মানে ইউরিক অ্যাসিড বাড়ার সম্ভাবনা থাকে। আরেকটা জিনিস কি বলুন তো, অতিরিক্ত মদ্যপানও কিন্তু আমাদের ইউরিক অ্যাসিড বাড়িয়ে তোলে। অ্যালকোহল ইনটেক ইজ দ্য ওয়ান অফ দ্য মেন কজ টু ইনক্রিজ ইউরিক অ্যাসিড। তাছাড়াও ধরুন কিছু মানুষের ক্ষেত্রে, যেমন এখন তো ক্যান্সার খুবই দেখা যায় যাদের কেমোথেরাপি চলে, বা ধরুন মাল্টিপল মাইলেমা বা হাইপোথাইরয়েডিজম, এদের ক্ষেত্রেও মানে ইউরিক অ্যাসিড বাড়ার একটা টেন্ডেন্সি দেখা যায়। বা কিছু মেডিসিন থেকে বা রেডিয়েশনের সময় অনেক ক্ষেত্রে হয়, এটা সব ক্ষেত্রে বলা যায় না। তবে ওই আবারও বলছি, পিউরিন নির্ভর, আস্তে আস্তে আসছি কোনটা পিউরিন নির্ভর খাবার। পিউরিন নির্ভর খাবারটা মানে বেশি খেলে ইউরিক অ্যাসিড বাড়ার সম্ভাবনা। আর ইউরিক অ্যাসিড যে বাড়ছে, সেটার লক্ষণ আপনারা কিভাবে প্রকাশ পাবেন বলুন তো। মানে প্রথমেই মানে ধরুন মানে ছোট ছোট জয়েন্টগুলো ব্যথা,
তারপরে আস্তে আস্তে আমাদের বড় শরীরের বড় জয়েন্ট, ছোট জয়েন্ট বলতে তেমন এই যে ফিঙ্গার জয়েন্টগুলো, আঙুলের গিটে গিটে ব্যথা, যেটা আমরা বলি গিটে বাত, সবাই যেটা কথা বলি বা আমরা মেডিকেলি মানে গাউট, আমি আলোচনা করব এক এক করে সমস্তটা বিষয় নিয়ে। এই গাউট বা তারপরে আস্তে আস্তে আমাদের বড় জয়েন্টগুলো, শোল্ডার জয়েন্ট, হিপ জয়েন্ট, এই ধরনের জয়েন্টগুলোতে ব্যথা শুরু হতে থাকে। তো গাউট নিয়ে আমি পরের ভিডিওতে আপনাদের সাথে মানে খুব ভালোভাবে আলোচনা করব, অ্যাকিউট গাউট, ক্রনিক গাউট বা আর্থারাইটিস এগুলো নিয়ে। মানে যে ইউরিক অ্যাসিডটা কী বলুন তো, আমাদের শরীরে কিন্তু যে মানে সেই নুন চিনি যেমন জলে গুলে গেল বরং বা শরীরের মধ্যে মিশে যায়, ইউরিক অ্যাসিডটা আমাদের শরীরে মানে ক্রিস্টালের মতো জমা হয়, মানে অনেকটা ধরুন ওই ছোট্ট ছোট্ট কাঁচের টুকরোর মতো আমাদের শরীরে জমা হতে থাকে জয়েন্টগুলোতে। এবার এই জয়েন্টগুলো মানে ব্যথাগুলো যেগুলো আছে না জয়েন্টগুলোতে আস্তে আস্তে জমা হয়। এবার জয়েন্টে জমা হতে শুরু করলে জয়েন্টগুলোতে ইনফ্লামেশন হতে থাকে। এবার এই ইনফ্লামেশনের জন্য কিন্তু ব্যথা যন্ত্রণাটা আস্তে আস্তে শুরু হয়। মানে প্রথমে যে ধরনের মানে পায়ের আমাদের বুড়ো আঙুল যেটাকে বলি বা পায়ের বড় আঙুল, মানে সারাদিন ব্যথা নেই, মানে মানে এমন হলো কি সারা রাত কিছু হয়নি, যেই সকালবেলা ঘুম থেকে উঠলো বা সারাদিন কিছু হয়নি, সারা রাত কিছু হয়নি, সকালবেলা যেই ঘুম থেকে উঠলো আস্তে আস্তে দেখা গেল যে পায়ের বুড়ো আঙুলটা খুব বড় হয়ে গেছে, ফুলে গেছে, বা জয়েন্টটা খুব লাল হয়ে গেছে। আমি গাউট নিয়ে যখন আলোচনা করবো এই ক্রিস্টালগুলো নিয়ে বা কীভাবে ডিপোজিট হয় কী হয় এটা নিয়ে সব মানে আস্তে আস্তে আলোচনা করবো। তো এখন মানে করি যে ইউরিক অ্যাসিডটা নিয়ে একটু আলোচনা করি। তো ইউরিক অ্যাসিড মানে আপনার শরীরে আছে কিনা, যদি এরকম ধরনের জয়েন্ট পেন আপনাদের হঠাৎ করে হতে থাকে বা কিছু হতে থাকে, জানার জন্য একটাই আমাদের মানে খুব স্বাভাবিক হলো প্রথমে ব্লাড টেস্ট করেন। ব্লাড টেস্ট করে দেখুন ইউরিক অ্যাসিডের লেভেলটা কোথায় যাচ্ছে, কত মানে কি হচ্ছে। এবার ধরুন আপনার ইউরিক অ্যাসিড আছে, বেড়ে গেছে, তখন কি করবেন? তখন প্রথমেই তো আমি বলবো কি লাইফস্টাইলটাকে মেনে চলুন, মানে এমন ডায়েট করুন যাতে ডায়েটে ইউরিক অ্যাসিডের মাত্রাটা খুব মানে বাড়ে। তারপরে ধরুন আরেকটা কথা বলবো, সবার আগেই যদি মানে প্রচুর পরিমাণে জল খান। আমি সিকেডি পেশেন্টদের কথা বলছি না, সিকেডি পেশেন্টদের কথাটা আলাদা, তাদের ওয়াটার লেভেল রেস্ট্রিকশান থাকে, সেটা আলাদা। মানে যদি আপনার অন্য কোনোভাবে জলটা খুব বেশি পরিমাণে খান, কেন কিডনি থেকে তো আমাদের ইউরিক অ্যাসিডটা হয়। তো যদি কোনো ওষুধ খাওয়ার পরে বাড়তে থাকে অবশ্যই আপনাদের চিকিৎসকের পরামর্শ নিন। চিকিৎসক তাহলে সেই ওষুধটাকে আপনাদের চেঞ্জ করে দিতে পারেন। বা ধরুন যদি কেমোথেরাপি বা এইসব ক্ষেত্রে হয় তাহলে সেই ক্ষেত্রে এই একবার করে চিকিৎসকের পরামর্শ দিন, মানে তাহলে সেই ক্ষেত্রে চিকিৎসক সেই ধরনের ওষুধ বা কোনো কিছু আপনাদের দিয়ে দেবে। ধরুন এবার বলবো ডায়েট করতে গেলে প্রথমেই হলো কি ওজনটাকে বাড়তে দেওয়া চলবে না, ওজনটাকে নিয়ন্ত্রণে রাখুন। আর শর্করা জাতীয় খাবার যেমন ধরুন কমান, বা চিনি, কেক, মিষ্টি আগেই বললাম, বা এই ধরনের খাবার কমান। সেই জায়গায় আপনারা বেশি করে ডালিয়া খেতে পারেন, ঠিক আছে। বা ধরুন এখন ওটস বা ওটসের মধ্যে সবজি জাতীয়, এইগুলোতে ফাইবার বেশি থাকে, তো ফাইবারটা চট করে মানে শর্করার মাত্রা বাড়ে না আর কার্বোহাইড্রেটের শোষণটা করে, তার জন্য কিন্তু একটু আপনাদের এই সমস্যাগুলো থেকে আপনারা মুক্তি পেতে পারেন। আর আবারও বলবো, যেটা আমাদের বাঙালিদের রান্নায় মানে তেলের ব্যবহারটা কমান, ভাজাভুজি, ফ্যাট জাতীয় খাবার, বা ধরুন আমরা এখন যেটা খাই কথায় কথায় চিজ দেয়া, চিজ পনির, বা ধরুন স্যান্ডউইচে চিজ দিয়ে খাচ্ছি, বা স্যাচুরেটেড ফ্যাট যেগুলো আমরা পাই, তাছাড়া তো ঘি, মাখন, প্রিজারভেটিভ, এইগুলোকে একদম বাদ দিন। আর মানে খুব উচ্চ ফ্যাটযুক্ত খাবার, বা ধরুন একটু মিল্ক প্রোডাক্টটাকে, যাদের ইউরিক অ্যাসিড বাড়ছে, বা দুধটাকে একটু এগিয়ে চলুন। বা ধরুন আমাদের শরীরে কিন্তু অনেক ক্ষেত্রে প্রোটিন ভেঙেও ইউরিক অ্যাসিডটা তৈরি হয়, তো মানে বলবো কি অ্যানিম্যাল প্রোটিনটা একটু হলেও কম খান, মানে মেপে খান। অ্যানিম্যাল প্রোটিনেও কিন্তু ইউরিক অ্যাসিডটা অনেক ক্ষেত্রে মানে বাড়িয়ে দিতে থাকে। বা ধরুন সমুদ্রের জলের মাছ, যেমন পমফ্রেট মাছ বা এই ধরনের মাছ, বা কিছু সামুদ্রিক খাবার আছে সেগুলো খান। তবে বলবো যদি যাদের ইউরিক অ্যাসিড মানে আছে, শরীরে আছে, ভিটামিন সি সমৃদ্ধ খাবার খান। মানে ভিটামিন সি কিন্তু ইউরিক অ্যাসিডের ক্রিস্টালগুলোকে ভাঙতে শুরু করে। প্রচুর পরিমাণে লেবু খান, টক জাতীয় খাবার খান, মানে লেবু বা পিয়ারাও কিন্তু করেন। আবার বলবো অ্যালকোহলটাকে স্টপ করুন। অ্যালকোহল কিন্তু ইউরিক অ্যাসিডকে মানে খুব মারাত্মক পরিমাণে বাড়িয়ে দেয়। সকালবেলা উঠে আগে মানে গরম জলে একটা করে গোটা লেবু চিপে দিয়ে খান, দেখুন এটার মতো উপকার আর কিছুতে হবেন না।
তবে ভেজিটেবল প্রোটিনটা মানে উদ্ভিজ্জ প্রোটিনটা খান, অ্যানিম্যাল প্রোটিনটা একটু কম ইনটেক করুন, খেতে বারণ করবো না, অ্যানিম্যাল প্রোটিনটা তুলনামূলক কম খান, ভেজিটেবল প্রোটিনটা বেশি করে খান, তাহলে দেখবেন অনেকটা সুবিধা হবে। আমি পরের ভিডিওতে মানে ইউরিক অ্যাসিড থেকে যে রোগ হয় গাউট বা গাউটের কিছু নিয়ে আলোচনা করব। আজকে শুধু ইউরিক অ্যাসিড কি কেন হয় এই যেভাবে আলোচনা করলাম। আর সংক্ষেপে বলছি, ইউরিক অ্যাসিড ডায়াথিসিস আমাদের কিছু হোমিওপ্যাথি ওষুধ আছে, যেমন অসিমাম ক্যানান, ন্যাট্রাম নাইট্রিকাম, অ্যামোনিয়াম ফস, বা আমাদের সব খুব কমন ওষুধ লাইকোপোডিয়াম, লিথিয়াম কার্ব, ইথায়োলিনাম, এগুলো পলিআর্থারাইটিস, ইউরিক অ্যাসিড ডায়াথিসিস এগুলোর মধ্যে আছে। আমি পরের দিন যখন গাউট নিয়ে আলোচনা করবো, আমি আরও ডিটেলসে হোমিওপ্যাথি ওষুধগুলো কোনটা কোন সময় কি আলোচনা করা যায় মানে ব্যবহার করি আমরা সেগুলো নিয়ে। আজকে তো আমি সংক্ষেপে আপনাদের সাথে শুধু ইউরিক অ্যাসিড মেটাবলিজম কি ডায়েট করবো কি নিয়ে এ নিয়ে আলোচনা করলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর ধরুন আপনারা কোন বিষয় নিয়ে আলোচনা করতে চাইছেন বা কোন বিষয়ে আমার থেকে জানতে চাইছেন সেগুলোও কিন্তু অবশ্যই কমেন্টসে লিখে জানাবেন। নমস্কার।